প্রিয় ছাত্রছাত্রী, ধন্যবাদ তোমাদেরকে। আজকে আমরা যে আলোচনা করব অর্থনীতি বিষয়ে, যে অর্থনীতির দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প নিয়ে আলোচনা করব। এই আলোচনার শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা হচ্ছে শিল্প কি, শিল্পের কাঠামোর শ্রেণীবিন্যাস এবং বাংলাদেশের শিল্পের প্রয়োজনীয়তা বা গুরুত্ব। প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে শিল্প কি। শিল্প কি? আমরা জানি যে কাঁচামাল বা প্রাথমিক দ্রব্য দ্বারা একক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সমষ্টিকে আমরা শিল্প বলি। আবার যদি আমরা অন্যভাবে বলতে চাই তাহলে কোনো একক দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সমষ্টিকে প্রতিষ্ঠানকে আমরা ফার্ম বলবো, এই ফার্মের সমষ্টিকে আমরা শিল্প বলবো। যেমন চিনি শিল্প, কাগজ শিল্প, পাট শিল্প ইত্যাদি। তারপর আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে বাংলাদেশের শিল্পের কাঠামো। বাংলাদেশের শিল্পের কাঠামো। আমরা জানি যে বাংলাদেশের শিল্পের কাঠামোটা পূর্ব থেকেই দুর্বল। এই দুর্বল হওয়ার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে আমাদের দেশ উপনিবেশিক শাসক কর্তৃক দীর্ঘদিন শাসিত হয়েছে। যেমন ইংরেজদের দ্বারা আমরা প্রায় 190 বছর শাসিত হই। তারপর আমরা পাকিস্তানদের দ্বারা 24 বছর শাসিত হই। এই উপনিবেশিক শাসনের সময় আমাদের দেশটা কাঁচামাল উৎপাদনের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হতো এবং উপনিবেশ শাসকেরা তাদের দেশে উৎপাদিত শিল্পজাত পণ্য দ্রব্যের বাজার হিসেবে আমাদের দেশকে ব্যবহার করত এবং আমাদের দেশের কিছু উল্লেখযোগ্য শিল্পকে তারা ধ্বংস করে। তার মধ্যে তোমরা জানো যে উল্লেখযোগ্য শিল্পের মধ্যে মুসলিম কাপড়। যে মুসলিম কাপড় এক সময় সারা বিশ্বে এই মুসলিম কাপড়ের অনেক কদর ছিল এবং একটা বলতে গেলে জগৎ বিখ্যাত একটা দ্রব্য ছিল এবং প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা এই খাত থেকে অর্জন করতাম। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে ইংরেজ শাসনামলে এই মুসলিম কাপড়কে পুরোপুরি মুসলিম শিল্পকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয় এবং তাদের যেসব শিল্প তৈরি করতে, উৎপাদন করতে যে কাঁচামালের দরকার হবে সেই কাঁচামালগুলা আমাদের এই দেশ থেকে উৎপাদন করে নেওয়া হতো এবং তাদের দেশের উৎপাদিত শিল্পজাত দ্রব্য আমাদের দেশে বিক্রি হতো। অর্থাৎ আমাদের দেশকে কাঁচামাল অর্থাৎ শিল্পজাত দ্রব্য বিক্রয় বাজার হিসেবে ব্যবহার করা হতো। অথচ আমাদের দেশে কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হয়নি এবং পরবর্তী সময়ে যদিও পাকিস্তান সময়ে কিছু মুসলিমে দু একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, কিন্তু সেই প্রতিষ্ঠানগুলোর সব কর্তৃত্ব পাকিস্তানদের হাতে রয়ে যায়। এখানেও আমরা তেমন সুবিধা অর্জন করতে পারিনি। তারপর স্বাধীনতা 1971 সালে স্বাধীনতা অর্জনের পর আমাদের দেশের সব যে মুসলিমে কিছু শিল্প ছিল সব রাষ্ট্রায়ত্ত খাতে নেওয়া হয়। এর ফলশ্রুতিতে রাষ্ট্রায়ত্ত খাতে নেওয়ার পর এই শিল্পগুলো আমরা বিভিন্ন কারণে তেমন অগ্রসর হতে পারেনি। এর ফলশ্রুতিতে 1986 সালে এই শিল্পগুলোকে বেসরকারি হাতে দেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এই বিশ্বের বিভিন্ন দেশের শিল্পের সঙ্গে তাল মিলিয়ে চলার এবং আমাদের শিল্পকে সামনে অগ্রসর করার জন্য কিছু শিল্পনীতি গ্রহণ করা হয় এবং এই শিল্পনীতির
প্রথম শিল্পনীতি গ্রহণ করা হয় 1973 সালে এবং পরবর্তীতে 1986 সালে শিল্পনীতি গ্রহণ করা হয় এবং 1991 সালে শিল্পনীতি গ্রহণ করা হয়, 1999 সালে শিল্পনীতি গ্রহণ করা হয়, 2005 সালে শিল্পনীতি গ্রহণ করা হয়, 6 সালে শিল্পনীতি গ্রহণ করা হয়, 2010 সালে শিল্পনীতি গ্রহণ করা হয় এবং 2016 সালেও শিল্পনীতি গ্রহণ করা হয়। এই শিল্পনীতিগুলো গ্রহণ করার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের বিভিন্ন শিল্পগুলোকে বেশ অগ্রসর হয়, যার ফলশ্রুতিতে আমরা বর্তমানে শিল্পে মোটামুটি একটা অবস্থানে চলে আসছি। প্রিয় ছাত্রছাত্রী, এখন এই শিল্প নিতে তারপর দ্বিতীয়ত এই শিল্পের কাঠামো আমরা আলোচনা করতে কিছু শ্রেণীবিন্যাস করব। কাঠামোগত শ্রেণীবিন্যাস, এই কাঠামোগত শ্রেণীবিন্যাস করতে গিয়ে প্রথমে আমরা আয়তনের ভিত্তিতে কাঠামোগত শ্রেণীবিন্যাস করব। আয়তনের ভিত্তিতে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। আয়তনের ভিত্তিতে শ্রেণীবিন্যাস, আয়তনের ভিত্তিতে কাঠামোগত শ্রেণীবিন্যাস। আয়তনের ভিত্তিতে কাঠামোগত শ্রেণীবিন্যাস করতে গিয়ে আমরা এই শিল্পকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমরা যেটা ভাগ করতে পারি সেটা হচ্ছে বৃহৎ শিল্প। আয়তনের ভিত্তিতে শ্রেণীবিন্যাস, প্রথমে বৃহৎ শিল্প। আমরা এখন বৃহৎ শিল্প কাকে বলবো? বৃহৎ শিল্প আমরা সেই সব শিল্পকে বলবো যেসব শিল্পে লোক সংখ্যার দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, যেসব শিল্পের লোক সংখ্যা 250 জনের অধিক। তাহলে কি হচ্ছে, ম্যানুফ্যাকচারিং উৎপাদন প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানে লোক সংখ্যা থাকবে 250 জনের অধিক এবং মূলধন প্রতিষ্ঠানের সম্পদ, জমি এবং অবকাঠামো ব্যতীত অন্যান্য মূলধনের পরিমাণ 30 কোটির ঊর্ধ্বে যদি হয়, তাহলে যেসব শিল্পের মূলধনের পরিমাণ, জমি এবং অবকাঠামো বাদে শুধুমাত্র মূলধনের পরিমাণ যদি 30 কোটি টাকার ঊর্ধ্বে হয়, তাহলে এই সব শিল্পগুলো আমরাকে বৃহৎ শিল্পের মধ্যে ফেলাতে পারি বা এই সব শিল্প বৃহৎ শিল্প। আবার লোক সংখ্যার দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, যদি লোক সংখ্যা 250 জনের অধিক হয়, তাহলে কি হচ্ছে, 250 জনের অধিক যদি লোক হয়, এই শিল্পগুলো আমরা বৃহৎ শিল্পের আওতায় ফেলাতে পারি। তারপরে দ্বিতীয় হচ্ছে মাঝারি শিল্প। কোন শিল্পগুলোকে আমরা মাঝারি শিল্প বলি? বৃহৎ শিল্পের একটু কথা বাদ রয়েছে। বৃহৎ শিল্পে আবার সেবা খাতে বৃহৎ শিল্পের আকার, লোক সংখ্যা এবং মূলধনের পরিমাণ কিন্তু একটু কম হবে। সেবার ক্ষেত্রে আমরা বৃহৎ শিল্প বলবো যে শিল্পে মূলধনের পরিমাণ, এখানেও কিন্তু জমি এবং অবকাঠামো বাদে মূলধনের পরিমাণ 15 কোটির ঊর্ধ্বে এবং লোক সংখ্যা 100 জনের ঊর্ধ্বে। তাহলে সেবার ক্ষেত্রে, সেবাজাত উৎপাদন প্রতিষ্ঠানের ক্ষেত্রে লোক সংখ্যা 100 জনের ঊর্ধ্বে এবং মূলধনের পরিমাণ 15 কোটির ঊর্ধ্বে, এই ধরনের শিল্পকে আমরা বৃহৎ শিল্প বলি।
এখন মাঝারি শিল্পের ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে আমরা যেটা জানবো, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ 10 কোটি থেকে 30 কোটি, তাহলে কি হচ্ছে, যেসব প্রতিষ্ঠানে মূলধনের পরিমাণ 10 কোটি থেকে 30 কোটি এবং লোক সংখ্যা আমরা 100 জন থেকে 250 জন, অর্থাৎ 100 জনের ঊর্ধ্বে 250 জনের নিচে, এই পরিমাণ লোক সংখ্যা যদি থাকে তাহলে সেই শিল্পগুলোকে আমরা বলবো মাঝারি শিল্প। আবার সেবা খাতে যদি লোক সংখ্যা অর্থের পরিমাণ 1 কোটি থেকে 15 কোটি, তাহলে মাঝারি শিল্পের ক্ষেত্রে আমরা যদি অর্থের পরিমাণ টাকা 1 কোটি থেকে 15 কোটি এই সব শিল্পগুলোকে এবং লোক সংখ্যা 50 জন থেকে 100 জনের নিচে, 50 জনের ঊর্ধ্বে 100 জনের নিচে, এই শিল্পগুলোকে আমরা মাঝারি শিল্প বলব। ওকে, মাঝারি শিল্প তাহলে হচ্ছে লোক সংখ্যা যেখানে 250 জন থেকে 100 জন, এটা সেবার ক্ষেত্রে, আর অর্থের ক্ষেত্রে সেবার ক্ষেত্রে অর্থ থাকবে 1 কোটি থেকে 15 কোটি। এবং এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্প কোনগুলোকে বলবো? এই ক্ষুদ্র শিল্প ক্ষেত্রে যদি ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে আমরা দেখি যে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে যদি ক্ষুদ্র শিল্পে 50 লক্ষ থেকে 10 কোটি, অর্থাৎ জমি এবং অস্থাবর সম্পত্তি, জমি এবং অস্থাবর সম্পদের অবকাঠামো বাদে যদি মূলধনের পরিমাণ 50 লক্ষ থেকে 10 কোটি হয়, 50 লক্ষ থেকে 10 কোটি। আবার লোক সংখ্যার ক্ষেত্রে যদি 25 জন থেকে 99 জন ম্যানুফ্যাকচারিং, তাহলে আমরা কি বলতেছি, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে অর্থের পরিমাণ 50 লক্ষ থেকে 10 কোটি, অর্থের পরিমাণ যদি 50 লক্ষ থেকে 10 কোটি এবং লোক সংখ্যা 25 থেকে 99, এই ধরনের শিল্পগুলোকে আমরা বলবো ক্ষুদ্র শিল্প। এবং সেবার ক্ষেত্রে কিন্তু পরিমাণটা একটু কমবে। সেবার ক্ষেত্রে আমরা 5 লক্ষ থেকে 1 কোটি, সেবার ক্ষেত্রে 5 লক্ষ থেকে 1 কোটি এবং লোক সংখ্যা কিন্তু তখন কম হবে, 10 জন থেকে 25 জন, 10 জন থেকে 25 জন, এই সব শিল্পগুলোকে আমরা ক্ষুদ্র শিল্প বলব। এই ক্ষুদ্র শিল্প পরে আরেকটা শিল্প আমরা আলোচনা করব, সেটা হচ্ছে অতি ক্ষুদ্র শিল্প। অতি ক্ষুদ্র শিল্প, অতি ক্ষুদ্র শিল্প, অতি ক্ষুদ্র শিল্প। অতি ক্ষুদ্র শিল্প বলতে আমরা যেটা জানবো যে এটা আকার অবশ্যই ছোট হবে, এখানে অর্থের পরিমাণ এখানেও জমি বা অবকাঠামো ব্যতীত, জমি এবং অবকাঠামো ছাড়া শুধুমাত্র মূলধনের পরিমাণ যদি 5 লক্ষ থেকে 50 লক্ষ হয়, তাহলে মূলধনের পরিমাণ কত হবে? 5 লক্ষ থেকে 50 লক্ষ এবং লোক সংখ্যা থাকবে 10 জন থেকে 24 জন। যদি 10 জন থেকে লোক সংখ্যা 10 জন থেকে 24 জন হয়, তাহলে এই শিল্পগুলোকে আমরা বলবো অতি ক্ষুদ্র শিল্প। ওকে, এখন আমরা আরেকটা শিল্প কুটির শিল্প। কুটির শিল্প, কুটির শিল্প আমরা জানি, তোমরা কুটির শিল্পের সঙ্গে অনেকে পরিচিত, সবাই পরিচিত কম বেশি কুটির শিল্প সম্পর্কে জানো। তা আমরা কুটির শিল্প বলতে কি বুঝি? সাধারণত কুটির শিল্প বলতে যে ঘরে বসে যেসব শিল্পজাত দ্রব্য উৎপাদন করা হয়, পরিবারের সদস্য নিয়ে ঘরে বসে ঘরে যে শিল্পজাত দ্রব্য উৎপাদন করা হয়, এই শিল্পগুলোকে আমরা কুটির শিল্প বলবো। তবে কুটির শিল্পের কিছু শর্ত আছে। কুটির শিল্পে কোনো বৈদ্যুতিক বিদ্যুৎ ব্যবহার করা হবে না এবং কোনো ভাড়াটির শ্রমিক থাকা যাবে না।
যদি ভাড়াটে শ্রমিক এবং বিদ্যুৎ ব্যবহার করা হয় তাহলে এটা কুটির শিল্প হবে না, তখন এখানে ক্ষুদ্র শিল্প বলা হবে। এবং পরিবারের সদস্য নিয়ে যে শিল্পটা গড়ে তোলা হয় এবং যেখানে মূলধনের পরিমাণ 5 লক্ষ টাকার নিচে, মূলধনের পরিমাণ তাহলে কত হবে? মূলধনের পরিমাণ 5 লক্ষ টাকার নিচে এবং লোক সংখ্যা 10 জনের নিচে, লোক সংখ্যা তাহলে লাগবে 10 জনের নিচে এবং মূলধনের পরিমাণ 5 লক্ষ টাকা নিচে। এই শিল্পগুলোকে এবং পরিবারের সদস্য নিয়ে ভাড়াটে শ্রমিক ব্যতি রেখে বা বিদ্যুৎ ব্যতি রেখে, বিদ্যুৎ যন্ত্রপাতি ব্যতি রেখে শুধুমাত্র পরিবারের সদস্য নিয়ে যে শিল্পটা গড়ে তোলা হয় এই শিল্পকে আমরা কুটির শিল্প বলি। তাহলে আমরা আয়তনের ভিত্তিতে অবকাঠামোকে আমরা যে 5 ভাগে ভাগ করা হয়, আয়তনের ভিত্তিতে অবকাঠামোকে যে 5 ভাগে ভাগ করা হয় সেই 5 ভাগ আমরা আলোচনা করলাম। এই 5 ভাগ তোমরা একটু গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে পড়বে। তোমাদের পরীক্ষার যে প্রশ্নগুলো হয় স্বাভাবিকভাবে যে এখান থেকেই সবচেয়ে বেশি সিংহভাগ প্রশ্ন হয়। তোমাদের এখন যে বোর্ড পরীক্ষা সিংহভাগ প্রশ্ন এখানে থাকে, এখানে একটু মনোযোগ দিয়ে জিনিসটা পড়বে, দেখে নেবে। তাহলে আমরা আয়তনের ভিত্তিতে শ্রেণী বিভাগটা আলোচনা করলাম। এখন আমরা যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে মালিকানার ভিত্তিতে, মালিকানার ভিত্তিতে যে শ্রেণীবিন্যাস, মালিকানার ভিত্তিতে শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস, মালিকানার ভিত্তিতে শ্রেণীবিন্যাস। মালিকাতার শিল্পগুলোকে মালিকাতার ক্ষেত্রে যদি আমি ভাগ করি মালিকানার ভিত্তিতে, তাহলে মালিকানার ভিত্তিতে শিল্পগুলোকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নাম্বার 1 রাষ্ট্রীয় মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, আবার ব্যক্তি মালিকানা, ব্যক্তি মালিকানা, মালিকানা। রাষ্ট্রীয় মালিকানা আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে সমাজতান্ত্রিক দৃষ্টিতে সকল উৎপাদন প্রতিষ্ঠান, সকল শিল্পগুলোকে রাষ্ট্রায়ত্ত মালিকানায় নেওয়া হয়। এই রাষ্ট্রায়ত্ত মালিকানা নেওয়ার পরে আমরা শিল্পগুলোকে কিন্তু বেশ অগ্রসর তেমন করতে পারি নাই, বিভিন্ন কারণে শিল্পগুলোতে ধস নামে। এর কারণে 1986 সালে শিল্পনীতিতে এই শিল্পগুলোকে ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং এই মালিকানার ভিত্তিতে যে শিল্পগুলা রাষ্ট্রের মালিকানায় থাকে সেই শিল্পগুলোকে বলা হয় রাষ্ট্রীয় মালিকানা শিল্প। আবার যে শিল্প ব্যক্তি মালিকানায় থাকে সেই শিল্পকে বলা হবে ব্যক্তি মালিকানা শিল্প। এই 2 ভাগের পরও কিন্তু আর একটা থাকে, যদি ব্যক্তি এবং রাষ্ট্র দুইজনের মধ্যে যৌথ থাকে সেগুলোকে আমরা যৌথ মালিকানা বলি, যেগুলোকে আমরা বলি পিপিপি, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। অর্থাৎ সরকার এবং ব্যক্তি যৌথভাবে যে শিল্পগুলোর মালিকানা এগুলোকে বলা হবে পিপিপি, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। ওকে। এবং এখন উৎপাদিত দ্রব্যের ব্যবহারের ভিত্তিতে যে আমরা শ্রেণীবিন্যাস করি, উৎপাদিত দ্রব্যের ব্যবহারের ভিত্তিতে উৎপাদিত দ্রব্যের ব্যবহারের ভিত্তিতে উৎপাদিত দ্রব্যের ব্যবহারের ভিত্তিতে শ্রেণীবিন্যাস। এখানে আমরা কিন্তু 3 শ্রেণীতে ভাগ করতে পারি। উৎপাদিত দ্রব্যের ব্যবহারের ভিত্তিতে শ্রেণীবিন্যাসকে আমরা 3 ভাগে করতে পারি।
ভোগ্যদ্রব্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান, মধ্যবর্তী দ্রব্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান এবং মূলধনী দ্রব্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান। এখন আমরা যে জিনিসটা আলোচনা করব, যেটা উৎপাদিত দ্রব্যের ব্যবহারের ভিত্তিতে শ্রেণীবিন্যাস। উৎপাদিত দ্রব্যের ব্যবহারের ভিত্তিতে শ্রেণীবিন্যাসকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। যে প্রথমত ভোগ্য দ্রব্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান, মধ্যবর্তী দ্রব্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান এবং তৃতীয় হচ্ছে মূলধনী দ্রব্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান। এখন ভোগ্য দ্রব্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান কোনগুলো, কাকে বলে? যেসব শিল্প প্রতিষ্ঠান চূড়ান্ত দ্রব্য উৎপাদন করবে এবং এই দ্রব্য উৎপাদন করার উৎপাদিত দ্রব্যটা ভোগের ক্ষেত্রে ব্যবহার করা হবে, এই ধরনের শিল্প প্রতিষ্ঠানকে আমরা ভোগ্য দ্রব্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান বলবো। মধ্যবর্তী দ্রব্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান সেগুলোকে বলবো যে সব শিল্প প্রতিষ্ঠান প্রাথমিক বা কাঁচামাল দিয়ে দ্রব্য উৎপাদন করবে, কিন্তু সেই দ্রব্যটা ভোগের ক্ষেত্রে ব্যবহার না হয়ে আবার পুনরায় উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। যেমন গম হতে আটা, তুলা থেকে সুতা, তুলা, গম, এগুলো সব হবে ভোগ্য দ্রব্য উৎপাদনকারী। আবার এই তুলা থেকে গম, তুলা থেকে সুতা, গম থেকে আটা, এইটা হচ্ছে মধ্যবর্তী দ্রব্য। অর্থাৎ আমরা এখন আটা, সুতা এগুলো মধ্যবর্তী দ্রব্য বলবো। এবং আমরা মূলধনী দ্রব্য কোনগুলোকে বলবো? মূলধনী দ্রব্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান সেই শিল্প প্রতিষ্ঠানগুলোকে বলবো যে শিল্প প্রতিষ্ঠানগুলোকে যে দ্রব্য উৎপাদন করবে এই দ্রব্যগুলো আবার পুনরায় উৎপাদন কাজে ব্যবহার হবে। অর্থাৎ ওই দ্রব্যগুলা আবার যদি পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় সেই দ্রব্যগুলোকে আমরা মূলধনী দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বলব। এখন উৎপাদনের ব্যবহারের ভিত্তিতে আমরা শিল্প প্রতিষ্ঠানকে ভাগ করতে পারি। যে ব্যবহারের ভিত্তিতে আমরা উৎপাদিত দ্রব্য, যেটা দ্রব্য উৎপাদন হবে, এই উৎপাদিত দ্রব্য আমরা যে উৎপাদিত দ্রব্য অর্থাৎ যেটা দিয়ে উৎপাদন করব, এই দ্রব্যর ব্যবহারের ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে শ্রমনিবিড় শিল্প মূলধন নিবিড় শিল্প।
নিবিড় শিল্প আমরা কোনগুলোকে বলবো? কোনগুলা শ্রম নিবিড় শিল্প? যেসব শিল্প মূলধনের চেয়ে শ্রম বেশি ব্যবহার হবে, শ্রম বেশি ব্যবহার হবে, মূলধন কম ব্যবহার হবে, সেই শিল্পগুলোকে আমরা শ্রম নিবিড় শিল্প বলব। অপরপক্ষে মূলধন নিবিড় শিল্প, যেগুলোকে মূলধন বেশি ব্যবহার হবে কিন্তু শ্রম ব্যবহার কম হবে, অর্থাৎ শ্রমিকের সংখ্যা কম, মূলধনের পরিমাণ বেশি, সেই সব শিল্পকে আমরা বলবো মূলধন নিবিড় শিল্প। আর যে শিল্প শ্রমিক বেশি, মূলধন কম, এই সব শিল্পকে আমরা বলবো শ্রম নিবিড় শিল্প। আবার এখানে আমরা উদ্দেশ্যের উপর ভিত্তি করে শিল্পকে দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা এখন উদ্দেশ্যের উপর ভিত্তি করে যদি ভাগ করি, উদ্দেশ্যের উপর ভিত্তি করে শিল্পকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। রপ্তানিমুখী শিল্প আমদানি বিকল্প শিল্প। এখন রপ্তানি উদ্দেশ্যের উপর ভিত্তি করে আমরা শিল্পকে দুই ভাগে ভাগ করতে পারি বা ক্লাসিফিকেশন। আমরা উদ্দেশ্যের উপর ভিত্তি করে রপ্তানিমুখী শিল্প এবং আমদানি বিকল্প শিল্প। তাহলে রপ্তানিমুখী শিল্প কাকে বলবো? যেসব শিল্পের উৎপাদিত দ্রব্য আমরা বিভিন্ন দেশে রপ্তানি করব এবং রপ্তানি পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশ থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করব, সেই শিল্পগুলোকে আমরা বলবো রপ্তানিমুখী শিল্প। আবার আমদানি বিকল্প শিল্প হচ্ছে আমরা বিদেশ থেকে যে শিল্পজাত দ্রব্যগুলো আমদানি করি, এই শিল্পজাত দ্রব্যগুলো আমদানি না করি, ওই শিল্পজাত দ্রব্যগুলো যদি আমরা নিজের দেশে উৎপাদন করি, তাহলে আমরা সেইটাকে বলবো আমদানি বিকল্প শিল্প। আমরা দীর্ঘদিন থেকে যেসব শিল্পজাত দ্রব্য বিদেশ থেকে আমদানি করি, এখন যদি আমরা সেই শিল্পজাত দ্রব্যগুলো আমদানি না করি, ওই শিল্পজাত দ্রব্যগুলো আমরা যদি নিজের দেশে উৎপাদন করি, তাহলে আমরা এই শিল্পগুলোকে আমরা বলবো আমদানি বিকল্প শিল্প। এরপরও কিছু শিল্প আছে যে আমরা, যেমন হাইটেক শিল্প। হাইটেক শিল্প কাকে বলবো? যেসব শিল্প উচ্চ তথ্য প্রযুক্তি সমৃদ্ধ, মূলধন নিবিড় অর্থাৎ মূলধন বেশি এবং প্রযুক্তিকে ব্যবহার করে যে শিল্পজাত দ্রব্যগুলো আমরা ব্যবহার করব, এই শিল্পগুলোকে আমরা বলবো হাইটেক শিল্প। আবার সংরক্ষিত শিল্প। সংরক্ষিত শিল্প কোনগুলোকে বলবো? কিছু কিছু শিল্প আছে যে শিল্পজাত দ্রব্যগুলোকে একান্ত রাষ্ট্রীয় মালিকানায় উৎপাদন করা, রাষ্ট্রের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় মালিকানায় বা সংরক্ষিতভাবে উৎপাদন করা শ্রেয় বা উচিত, সেই সব শিল্পকে আমরা সংরক্ষিত শিল্প বলবো। যেমন রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত বিভিন্ন গোলা বারুদ, অস্ত্র শস্ত্র, এই ধরনের কিছু সেন্সিটিভ বিষয় যেগুলান বাইরের জনগণের হাতে দিলে দেশের জন্য ক্ষতি হতে পারে, সেই সব শিল্পজাত দ্রব্য সরকার নিজের আওতায় উৎপাদন করে থাকে, এই সব শিল্পগুলিকে আমরা সংরক্ষিত শিল্প বলবো। আবার আরেকটা শিল্প যে অগ্রাধিকার ভিত্তিতে শিল্প, দেশের কল্যাণের জন্য, দেশের জন্য কিছু কিছু শিল্প, শিশু শিল্পকে রক্ষা করার জন্য, এই শিল্পজাত দ্রব্যগুলোকে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা দেওয়া হয় রাষ্ট্র কর্তৃক। স্বল্প সময়ের জন্য কিছু সুযোগ সুবিধা দিয়ে এই শিল্পকে অগ্রসর করার জন্য যে শিল্পগুলোকে বিভিন্ন করে সাবসিডি দেওয়া হয়, এই শিল্পগুলোকে আমরা অগ্রাধিকার শিল্প বলব। ওকে।
ধন্যবাদ সবাইকে। আজকে এই আজকের যে আলোচনাগুলো আমরা করলাম, এই আলোচনাগুলা তোমরা একটু মনোযোগ দিয়ে তোমাদের কিছু রেফারেন্স বই, যেমন রণজিৎ নাথ, তারপরে কামাল হোসেনের বই, মুস্তাফিজুর স্যারের বই, এই বইগুলো থেকে তোমরা একটু এই বিষয়গুলো একটু দেখে নিবে। আর তোমাদের আগে বলে রাখছি যে মূল বিষয়, শিল্পের মূল বিষয় যে প্রশ্নগুলা আমরা বিভিন্ন সময় দেখতে পারি বোর্ডের প্রশ্ন, যে এই আলোচনা, এই যে বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, এই প্রশ্নগুলো মূলত বরাবরই এখান থেকে বোর্ডের প্রশ্নগুলো এখান থেকেই সেট হয়। এই জন্য এই বিষয়গুলো একটু গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে দেখবে। ওকে, ধন্যবাদ। আজকে এখানেই শুভকামনা, এবং আবার দেখা হবে আশা রাখি আগামী ক্লাসে। এই বলে এখানেই শেষ করছি। আল্লাহ।